অঝোর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থাকে দুষছে সিটিবাসী, ঘণ্টার পর ঘণ্টা যানজটে নাগরিকরা। ড্রেনেজ সিস্টেমটা খুব বাজে অবস্থা। ড্রেনেজের বিষয়ে আমার মনে হয় নগর সিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমাদের কোনো গাড়ি চলে না, শেওড়াপাড়া, মিরপুর 10 নম্বর সব বন্ধ। বন্যায় চট্টগ্রাম কক্সবাজারে মানবিক বিপর্যয়, বিভাগে মৃত্যু অর্ধ শতাধিক, লাখ লাখ মানুষ পানিবন্দী, বিশুদ্ধ পানি ও খাবার সংকট। কালকে একটু কমছে, এখন আজকে আবার ডুবতেছে। বৃষ্টির পানির কারণে ঘর থেকে বেরও হতে পারছি না। এখানে তো অনেক কষ্ট, খাবার নাই, দাবার নাই। মুজিব বর্ষ পালনে 2020 সালে প্রায় 983 কোটি টাকা খরচ করেছে সরকার, সংসদে জানালেন অর্থমন্ত্রী। একই বছর শেখ হাসিনার খাবার খরচ 35 কোটি টাকা। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল সেমিতে, 21 বছর পর বিশ্বকাপে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। ফ্রান্সের বিজয় রথ থামানোর ছক কষছে স্পেন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ভারী বৃষ্টিতে অনেকটা স্থবির রাজধানী, গুরুত্বপূর্ণ প্রায় সব সড়ক জলাবদ্ধ। বনানী বিমানবন্দর সড়ক, বিজয় সরণি, ধানমন্ডি 27 নম্বর, নিউ মার্কেট, মিরপুরের বিভিন্ন সড়ক তলিয়ে জনদুর্ভোগ চরমে। কর্মদিবসে ঘর থেকে বের হয়েই ভোগান্তিতে পড়ে নগরবাসী। বৃষ্টি মাথায় নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বের হলেও নগরবাসী মুখোমুখি হয় ভয়াবহ যানজটের। জলজট আর যানজটে ঠাঁই দাঁড়িয়ে থাকে যানবাহন। একসময়ের স্বস্তির বৃষ্টি এখন আতঙ্কের নাম। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঝুম বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। বাড়ি থেকে বের হয়ে জলাবদ্ধতার কবলে পড়েন নগরবাসী। বৃষ্টি মাথায় নিয়েই দিনের শুরু। অফিসগামী মানুষ কিংবা স্কুল কলেজ শিক্ষার্থী, ভোগান্তি থেকে বাদ যায়নি কেউই। গণপরিবহনের সংকট ও জলজট দুর্ভোগ বাড়ায় কয়েক গুণ। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে থাকে পরিবহনগুলো। অনেকেই নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেনি গন্তব্যে। পানি অনেক অবস্থা খারাপ এলাকার। এই অবস্থায় কোনো কাজকর্ম করা যাচ্ছে না। অভিজাত এলাকা বনানীও ভেসেছে আষাঢ়ের বর্ষায়। চারিদিকে শুধু থই থই পানি, এর মাঝেই গন্তব্যে ছুটে চলার তাড়া। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় যানজট। বৃষ্টি হলে শান্তিনগরের শান্তি যেন উধাও হয়ে যায়। জলাবদ্ধতাকে নিজেদের নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন এখানকার বাসিন্দারা। মালিবাগের কোমর পানি ভুগিয়েছে জরুরি কাজে বের হওয়া মানুষকেও। মন্ত্রী এমপিরাও বাদ যাননি জলজটের দুর্ভোগ থেকে। সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে জমে থাকা পানি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। যেটা একটা ক্যাপিটাল সিটি আমাদের, সেখানে এখনো পানি জমে। ড্রেনেজগুলো নিয়মিত ক্লিয়ার করে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে না, এবং ড্রেনেজের বিষয়ে আমার মনে হয় নগর সিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ভিতরে পানি ইন করছে, এখন ইঞ্জিলে মানাবাড়ি আমি রিস্ক নিই না, সামনে যাই না আর কি। চ্যালেঞ্জার পাইপে পানি বিতে দুইটা থাকার কারণে ব্যাটারি ডাউন হয়ে গেছে, তো এই জন্য আর গাড়ি এখন স্টার্ট নিতেছে না। টানা বৃষ্টিতে ডুবেছে নগরীর প্রাণকেন্দ্র নিউ মার্কেটও। বৈরী আবহাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ধানমন্ডি, খিলক্ষেত, মহাখালীও ভেসেছে বৃষ্টির পানিতে। প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় নাকাল নগরবাসী জানে না এ থেকে পরিত্রাণ মিলবে কবে। তাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এমন ভোগান্তি। যদিও সিটি কর্পোরেশনের দাবি, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করলে এবং নগরবাসীর মাঝে সচেতনতা তৈরি হলে ভোগান্তি অনেকটাই কমে আসবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দিনভর বিরামহীন বৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। তারা বলছেন, বর্ষা মৌসুমে বৃষ্টি জলাবদ্ধতা অনেকটা নিয়মিত ব্যাপার, কিন্তু নালা ড্রেনেজ সচল রাখতে আগাম উদ্যোগ না থাকায় ক্ষোভ জানান। আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টি থাকতে পারে আরও 2 দিন। ঢাকা সহ সারা দেশের জন্য আরও একবার দেয়া হয়েছে সতর্কবার্তা।
মাল সামানা সব তালা গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। অনেক কষ্ট করে যাইতে হইতেছে। আমার দুটো ফ্রেন্ড ওখানে দাঁড়ায় আছে। পরীক্ষা তো গভর্নমেন্ট স্কুলে তো পিছানোর আমাদের কোনো এখতিয়ার নাই। কি যে অবস্থা! আমাদের সকাল 9টায় ডিউটিতে যাওয়ার কথা, কিন্তু এখন 12:30 বাজে, এখন পর্যন্ত আমরা বেরোতে পারতেছি না। বর্তমান যে অবস্থাটা দেখাচ্ছে, বৃষ্টিপাত কিন্তু আরও, আমরা আশা করছি আরও 48 ঘন্টা বৃষ্টিপাতের ইয়েটা থাকবে। তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতাটা অনেকটা কমবে। বন্যায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত কক্সবাজারে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। প্রত্যন্ত অঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দী, খাদ্য বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছেন তারা। বিস্তীর্ণ নিম্নাঞ্চল এখনও তলিয়ে আছে পানির নিচে। মাতামুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কায় ভুক্তভোগীরা। যতদূর চোখ যায় থই থই পানি। 5 দিন ধরে কক্সবাজারের পেকুয়ার প্রত্যন্ত অঞ্চলের চিত্র এমন। পানিবন্দী অর্ধলাখ মানুষ, জ্বলছে না চুলা, বিচ্ছিন্ন অনেক এলাকার যোগাযোগ, দেখা দিয়েছে মানবিক সংকট। ডুবি গিয়ে বারা দেখাই না বাড়ি চলা তোলা ডুবি গিয়ে বাড়ি অবস্থা আল্লাহ দিলে পানি একেল গর্ব তোর 4 ইঞ্চি 5 ইঞ্চি ইয়ে, তারপরে এর নিচে উড়ান গর্ব রাস্তা তৈরি আর গর্ব বাদে গুদাম কথা বাজে বাগিয়ে গুদাম ঘর বাগিয়ে বাজে বাজে বেশি হাসতে তুলতে বাজে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে চলছে হাহাকার। প্রান্তিক পর্যায়ের মানুষের অভিযোগ, এখনো পৌঁছেনি সরকারি কোনো ত্রাণ সহায়তা। আমার গ্রামে অঞ্চলে এ পর্যন্ত পানি, আমাদের ওখানে ত্রাণ আজকে অলরেডি ত্রাণ আসছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আসে নাই। এই কষ্টের বিনিময়ে পানিটা হাত উঠিয়ে বসে হতে পারছে কিছু নাই। কোনো ত্রাণ নিয়ে কেউ আসছে এরকম দেখি নাই, সবার ঘর বাড়ি ডুবা। টৈটং এলাকায় ত্রাণ বিতরণ করে কক্সবাজার জেলা পরিষদ। বিচ্ছিন্নভাবে কিছু ত্রাণ দিলেও তা অপর্যাপ্ত বলছেন ক্ষতিগ্রস্তরা। চকরিয়ার এবং পেকুয়া এবং মাতামুহুরীর বিভিন্ন বন্দি বন্যা দুর্গত পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার কক্সবাজার জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি। আজকে প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করছি, এবং গতকালকে আমাদের একটা বিশুদ্ধ পানিবাহী গাড়ি ছিল, সেখানে হচ্ছে 6000 লিটার পানি ধারণ ক্ষমতা। আজকে আরেকটা গাড়ি এসেছে ডিপিএইচসির। আবার ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় কক্সবাজারে মাতামুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। গত 24 ঘন্টায় পাহাড় ধস ও বানের পানিতে ডুবে মৃত্যু হয়েছে 3 জনের। জুবাইর রিফাত, যমুনা নিউজ। সাগর তীরের চট্টগ্রামের বাঁশখালী এখনও তলিয়ে আছে পানির নিচে। 5 দিন ধরে পানিবন্দী হাজার হাজার পরিবার। একে তো ঘরবাড়ি বিধ্বস্ত, তার উপর খাদ্য বিশুদ্ধ পানির সংকট, ফলে নিরাপদ আশ্রয়ে ছুটছেন অনেকে। অপর্যাপ্ত ত্রাণ এবং আশ্রয় কেন্দ্রের অভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আশপাশের আশ্রয় কেন্দ্র না থাকায় ঘরবাড়ি হারানো বানভাসী মানুষেরা সীমাহীন কষ্টে দিন পার করছেন। নিরুপায় হয়ে স্কুলের তালা ভেঙে আশ্রয় নিয়েছেন অনেকে, তবে সেখানেও বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। আমার বন্যার পানি আজকে 3 দিন, বন্যার পানি আসার সাথে সাথে আমার ঘর ফুটে গেছে। তা আল্লাহ বাঁচাইছে। আমরা কোনো মতে আমরা মাঠের তল থেকে বউ বাচ্চাকে নিয়ে উঠে, আমার পাশে একটা আমার ভাইয়ের পাক্কা করছিল, ওটা তো পানি উঠছে। আমরা এখানে কষ্টের দিনে একটু কমছে, কালকে একটু কমছে, এখন আবার আজকে আবার ডুবতেছে। আপনারা আমাদেরকে একটু সাহায্য করে। এখানে তো অনেক কষ্ট, খাবার নাই, দাবার নাই। মানুষে দুজনে দুই মুড়ি টুড়ি দিছিল। অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে ভার্চুয়াল মাধ্যমে দেশের 8 বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, ওষুধ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। আশ্রয় কেন্দ্রে নিরাপদ পরিবেশ, স্যানিটেশন, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখার পাশাপাশি নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের বিশেষ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। এদিকে চট্টগ্রামে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হলেও সিলেটে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি এবং রংপুরে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কার কথা জানান মাঠ প্রশাসনের কর্মকর্তারা।
এবং সেখানে কিছুটা স্বস্তিকর অবস্থা হচ্ছে স্যার। মুজিব বর্ষ পালন করতে গিয়ে ৯৮২,৯১,৭৪,০০০ টাকা খরচ করেছে আওয়ামী লীগ সরকার। জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই টাকা বিভিন্ন মন্ত্রণালয় খরচ করেছে বলে জানান তিনি। আরও বলেন, ওই বছর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাবার খরচ দেখানো হয়েছে ৩৫ কোটি টাকা। Now is that auspicious moment. The inauguration of countdown is going to commence. শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত মুজিববর্ষ পালন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। Of the celebration of birth centenary. জেলা উপজেলায় নির্মাণ করা হয় শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি। সরকারি অফিসে করা হয় মুজিব কর্নার। ব্রোঞ্জ, তামা আর মার্বেল পাথরের মূর্তিও নির্মাণ করা হয়। রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ডও করা হয়েছিল সে সময়। মাননীয় মন্ত্রী, জাতীয় সংসদে প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী জানান, সে সময় সবগুলো মন্ত্রণালয় ও বিভাগ মিলে এসব করতে খরচ করেছে ৯৮২,৯১,৭৪,০০০ টাকা। সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট ৯৯,৮২,৯১,৭৪,০০০ কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। সম্পূরক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আরও জানান, তৎকালীন প্রধানমন্ত্রীর এক বছরের খাবার খরচ দেখানো হয়েছে ৩৫ কোটি টাকা। এছাড়া প্রধানমন্ত্রীর এক বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা। আমরা যদি এইভাবে হিসাব দিতে থাকি, এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী কত খরচ করবে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো এইটার আসলে শুধুমাত্র একটি বিষয় তো না, অনেকগুলো বিষয় আছে। সবগুলোর বিষয়ে ক্রমান্বয়ে আমরা স্টক টেকিং করছি। পরবর্তীতে এটা কোনো সিদ্ধান্ত গৃহীত হবে ভবিষ্যতে, আমি নিশ্চিত। প্রশ্নোত্তরে মন্ত্রী আরও বলেন, করের আওতায় না আসা কোম্পানিগুলোর সাধ্যের মধ্যে এলাকা ভিত্তিক ফ্ল্যাট রেট ঠিক করছে সরকার। এছাড়াও শেয়ার বাজারের উপর মানুষের আস্থা ফিরে এসেছে বলেও সংসদকে জানান তিনি। বলেন, শেয়ার বাজারে আরো বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের যে আস্থা ফিরে আসছে এবং শেয়ারের ঊর্ধ্বগতি দেখে সেটা বোঝা যাচ্ছে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। উনচল্লিশ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে লড়বেন লিওনেল মেসি। আর দীর্ঘ ২১ বছর পর ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এদিকে ফিফার র্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দলই জায়গা করে নিল সেমির মঞ্চে, যা কিনা বিশ্বকাপের ইতিহাসে প্রথম। দ্বিতীয় সেমিতে ১৬ জুলাই রাত আর্জেন্টিনা ইংল্যান্ড, আর প্রথম সেমিফাইনালে ১৫ জুলাই লড়বে ফ্রান্স ও স্পেন। রাশিয়া কিংবা কাতারের মতো অঘটনের বিশ্বকাপ এবার নয়। সব হিসেব নিকেশ আর প্রেডিকশন মিলিয়ে এবারের বিশ্বকাপ যেন হেঁটেছে চেনা পথেই। মাঠের লড়াইয়ে কোনো নাটকীয়তা বা আন্ডারডগের রূপকথা নয়, বরং শক্তিমত্তার চূড়ান্ত প্রদর্শন দিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে টুর্নামেন্টের শীর্ষ ৪ ফেভারিট। ৪৮ দল থেকে বাদ ৪৪, হিসেবের খাতায় রইল বাকি ৪। প্রথম সেমিফাইনালে ডালাসে ১৫ জুলাই রাত ১টায় লড়বে ফ্রান্স ও স্পেন। দ্বিতীয় সেমিতে আটলান্টায় ১৬ জুলাই রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ৪-এর জায়গায় আবারও এই ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন এবং ইংল্যান্ড। র্যাঙ্কিং প্রথা তৈরির পর এই প্রথম শীর্ষ ৪ দল সেমিফাইনাল লাইন আপে। কথা আছে আরও, শেষ ৪-এ ওঠা ৪ দলই ফুটবলের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। ফুটবল প্রেমীদের মনে যা ফিরিয়ে আনছে সোনালী অতীতের নস্টালজিয়া। অতীতে বিশ্বকাপ জেতা ৪ দলই উঠেছে সেমির মঞ্চে। এমন ঘটনা ফুটবল ইতিহাসে ঘটল তৃতীয়বার। এর আগে ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপ এবং ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের সেমিফাইনালে ৪ দলই ছিল সাবেক চ্যাম্পিয়ন। দীর্ঘ ৩৬ বছর পর আবারও সেই চেনা ইতিহাসের পুনরাবৃত্তি। তবে দীর্ঘ ২ দশকের বেশি ক্যারিয়ারে এর আগে কখনোই ইংলিশদের মুখোমুখি হননি মেসি। আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০৬তম ম্যাচটিই হবে ইংল্যান্ডের বিপক্ষে তার প্রথম ম্যাচ। তবে ইতিহাস বলছে ২১ বছর পর আবারও মুখোমুখি হবে আলবিসেলেস্তা ও ইংলিশরা। সবশেষ ২০০৫ সালে জেনেভায় প্রীতি ম্যাচে ৩-২ গোলে জিতেছিল ইংল্যান্ড। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। চলতি বিশ্বকাপে বেশ আলোড়ন তুলেছে নরওয়ের সমর্থকদের ভাইকিং রো। ইংল্যান্ডের বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পরও একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির সমর্থকরা।
রাজধানী অসলোতে রয়্যাল প্যালেসের সামনে হাজারো সমর্থক তাদের জাতীয় ফুটবল দলকে সম্মান জানাতে জড়ো হন। ইংল্যান্ডের কাছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে 2-1 গোলে হারের পরও সমর্থকদের মধ্যে ছিল গর্ব ও উদ্দীপনা। লাল, সাদা ও নীল পোশাকে সজ্জিত সমর্থকরা শহরের বিভিন্ন এলাকা থেকে রয়্যাল প্যালেসের দিকে মিছিল করে আসেন এবং নরওয়ের বিখ্যাত ভাইকিং রো উদযাপন করেন। যে ছন্দময় স্লোগান ও হাততালির রীতি পুরো টুর্নামেন্ট জুড়ে নরওয়ের সমর্থকদের আলাদা পরিচয় তৈরি করেছিল। আমরা হেরে গেলেও আমরা ভাইকিং রো উদযাপন করি। আমরা যতদূর এসেছি সেটাই অনেক বড় অর্জন। রাস্তায় এসে দেখলাম সবাই একে অন্যকে উৎসাহ দিচ্ছে। নরওয়ে এত দূর এসেছে যা আগে কখনো হয়নি, এটা সত্যিই অসাধারণ। জুলাই হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘকে দিয়ে করানোর সিদ্ধান্ত ছিল অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতিসংঘের নিরপেক্ষ তদন্তের কারণে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদনকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব ও ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই পরবর্তী বাংলাদেশে জবাবদিহি, ন্যায় বিচার ও ক্ষত নিরাময় শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি অতীতে বারবার স্বৈরাচারের জন্ম দিয়েছে, তাই এবার কোনো ধরনের আপোষ নয়, দায়ীদের বিচারের মুখোমুখি করতেই হবে। পাশাপাশি জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবি জানান তারা। তারা কাজগুলো করেছে, 127 পৃষ্ঠার যে একটা রিপোর্ট করেছে, ইট ইজ এনাফ। কারো কোনো চিন্তা নাই এইটা যে এত ভয়াবহ একটা রিপোর্ট, এবং এটাকে কেউ তো প্রশ্ন মানে পৃথিবীর কেন শক্তি এসে এটাকে কোশ্চেন করতে পারবে না। এতগুলি বছর ধরে যে অন্যায় হয়েছে সেটার কারণে আমাদের আদালত ধ্বংস করা হয়েছে, আমাদের প্রশাসন ধ্বংস করা হয়েছে, আমাদের মিলিটারি ধ্বংস করা হয়েছে, পুলিশ ধ্বংস করা হয়েছে, কিন্তু আমি সত্যিই মনে করি সবচাইতে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার ধ্বংস। রাঙ্গামাটিতে টানা বর্ষণ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জরুরি ত্রাণ দিয়েছে বিজিবির 41 ব্যাটালিয়ন। রবিবার বিকালে কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজ, মিনি স্টেডিয়াম ও বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত 120 জন স্থানীয় বাসিন্দাকে ত্রাণ দেওয়া হয়। পরে আশ্রয় কেন্দ্রে থাকা পরিবারগুলোর সাথে কথা বলেন বিজিবি কর্মকর্তারা। সেক্টর কমান্ডার জানান, ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে। পানিবন্দী মানুষদেরকে উদ্ধার কার্য পরিচালনা করা, সময় মতো খাদ্য সামগ্রী এবং বিশুদ্ধ পানি বিতরণ করা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা পরিচালনা আমরা করে এসেছি, এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখব। আর এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।